তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো শেষমেশ 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেল ইন্ডিয়ার। আর তাছাড়াও কলকাতার অনেকগুলো আপডেট আছে, সেগুলো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। কিন্তু কিছু অবাক করা বিষয়ও তোমাদেরকে জানাবো, যেটা কলকাতা আর ইন্ডিয়া টিম দুজনকে নিয়েই আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে আশা করি। চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আজ গতকাল ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা হলো, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সেই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রিঙ্কু সিংই নেই। তো এইটা একটা খুবই অবাক করা বিষয়, যেটা সকল ক্রিকেট প্রেমীদের অবাকই করেছে। আর সবার প্রথমে তোমাদেরকে টি-20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার স্কোয়াডটা জানাই। তো স্কোয়াডে রয়েছে 15টা প্লেয়ার। রোহিত শর্মা, জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। বন্ধুরা, তোমাদের জানাই রিজার্ভ প্লেয়ার হিসেবে রেখেছে শুভমান গিল, রিঙ্কু সিং, আবেশ খান, খালিল আহমেদকে। তো খুবই অবাক করা বিষয়, টি-20 ওয়ার্ল্ড কাপ আর টি-20 ওয়ার্ল্ড কাপে রিঙ্কু সিং খেলবে না। কারণ রিঙ্কু সিংয়ের কারেন্ট ইন্ডিয়া টিমে খেলার যেই স্ট্রাইক রেট রয়েছে বা প্রদর্শন রয়েছে, সেটা অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক গুণ ভালো। আর বন্ধুরা, এখনকার দিনে সবচেয়ে সেরা ফিনিশার বলতে গেলে ইন্ডিয়া টিমের রিঙ্কু সিংই, যেটা সকলেই মানি। তো বন্ধুরা, তুমি যদি জিজ্ঞাসা করো যে রিঙ্কু সিং যে চান্স পাবে সেটার কনফার্ম কতটা ছিল, তো বন্ধুরা প্রায় সকলেই যারা ক্রিকেট দেখে বা ক্রিকেটের বিশেষজ্ঞ এক্স প্লেয়ার, তারা সকলেই বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রিঙ্কু সিং থাকবেনি। বাট বিসিসিআই সকলকে অবাক করে দিল আবারও, আগের বারগুলোর মতোই। আর যদি আমার কি মতামত তুমি যদি জানতে চাও, তাহলে আমি বলবো যে ইন্ডিয়া আবারও আগের বারগুলোর মতোই এইবারেও একটা খুবই ক্রুশিয়াল ভুল করলো। কারণ রিঙ্কু সিংকে টিমে রাখলে ইন্ডিয়ার অনেকটাই সুবিধা হতো। আর যদি আমরা ইন্ডিয়া স্কোয়াডের দিকে দেখি, তাহলে দেখতে পাবো তাদের ফিনিশার হিসাবে রয়েছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা। এবার রবীন্দ্র জাদেজার কথা বললে তার এখন অতটাও ফর্ম নেই ব্যাটিংয়ের দিকে, বোলিং তিনি যথেষ্ট ভালো করেন, আর তাছাড়াও তিনি কখনো ফিনিশার নন। দ্বিতীয় কথা, হার্দিক পান্ডিয়ার কথা বললে হার্দিক পান্ডিয়ার অতটা ভালো এখন ফর্ম নেই, যেটা আমরা কারেন্ট আইপিএলে দেখতে পাচ্ছি। বা আর তার নিজের কিছু ভুলের কারণে তিনি তার আগের যেই ফিনিশিংয়ের কোয়ালিটি ছিল সেটাকেও হারিয়ে ফেলেছে। তো আমরা হার্দিক পান্ডিয়ার থেকে অনেকটাই ভালো একটা আশা করি, কিন্তু কারেন্ট ফর্ম তার অতটাও ভালো নয়। এবার যদি কারেন্ট ফর্ম শিবম দুবের কথা বলি, তাহলে তার কারেন্ট ফর্ম দুর্দান্তই রয়েছে, তাকে টিমে নেওয়া উচিত। তো শিবম দুবের কথা বললে তিনি যেই পজিশনে খেলেন সেই পজিশনে তার ম্যাচ ফিনিশ করার কথা নয়, মূল কথা তিনি ফিনিশার নন। এই কথাটা বললাম কারণ তিনি এখন আইপিএলে প্রত্যেকটা ম্যাচেই প্রায় 4-5 নম্বরে নামে, আর মূলত তিনি স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত লেভেলের খেলেন। তো তাকে 11 থেকে 15 ওভারের মধ্যে যদি ইন্ডিয়া টিম ইউজ করতে পারে, তাহলে ইন্ডিয়া টিমের অনেকটাই সুবিধা হবে। কিন্তু 16 থেকে 20 ইন্ডিয়া টিমের কাছে ব্যাটিং করার মতো কোনো ব্যাটসম্যান নেই, যেটা সত্যিকারের কথা। এবার বিসিসিআই কি ভেবেছে বা কি ডিসিশন নিতে চলেছে সেটা তো আমরা জানি না, পরবর্তীকালে কি হয়। কিন্তু এইটা নিয়ে আমাদের একটা সকলেরই আক্ষেপ থাকবে যে রিঙ্কুকে কেন টপ 15-এর মধ্যে নিল না। বাদ বাকি সব কিছুই পারফেক্ট রয়েছে। সঞ্জু স্যামসন চান্স পেয়েছে, এটা খুবই খুশি একটা বিষয়। আর ঋষভ পান্ত অ্যাক্সিডেন্টের পরে ফিট হয়ে এসে আবারও ইন্ডিয়া টিমও চান্স পেয়েছে, এটা একটা খুশির বিষয়। তো বন্ধুরা, টিম ইন্ডিয়াকে নিয়ে এতটুকুই আপডেট ছিল। এবারে তোমাদের কলকাতাকে নিয়ে কিছু যদি আপডেট দিই, তাহলে প্রথম কথা হলো যে আগের দিন কলকাতা দিল্লিকে খুবই ভালোভাবে হারিয়ে দিয়েছে, যেটা তোমরা সকলেই প্রায় জানো। কিন্তু বন্ধুরা, সেই ম্যাচে হর্ষিত রানা একটু স্লেজিং করতে গিয়ে সমস্যায় পড়ে, তাকে বিসিসিআইয়ের তরফ থেকে একটা শাস্তিও দেওয়া হয়। সেই শাস্তিটা হলো তাকে এক ম্যাচের জন্য পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হয় এবং তার 100% ম্যাচ ফি পুরো কেটে নেওয়া হয়। কিন্তু বন্ধুরা, তিনি আসলে ফ্লাইং কিস দিতে চেয়েছিলেন, বাট তিনি হাতও সরিয়ে নেন। তিনি তার ফ্লাইং কিসটা পুরোপুরি পূরণ করেননি, যেহেতু আগের ম্যাচে তাকে 60% ম্যাচ ফি দিতে হয়। কারণ হায়দ্রাবাদ ম্যাচে তিনি ফ্লাইং কিস দিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়ালকে, সেই কারণেই তার ম্যাচ ফি কেটে নেওয়া হয়। বাট বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো বিসিসিআইয়ের এই ক্ষেত্রে কিন্তু সত্যিকারেরই ভুল রয়েছে, যেটা আমরা সকলেই প্রায় দেখতে পাচ্ছি। অ্যাগ্রেশনের কথা বললে আমাদের একটা প্লেয়ারের কথাই মাথায় আসে, সেটা বিরাট কোহলি। আর বিরাট কোহলি ছাড়াও অনেক প্লেয়ার রয়েছে যারা খুবই অ্যাগ্রেশন দেখায়। কিন্তু এই বছর যদি আইপিএলের দিকে লক্ষ্য করে দেখো, তাহলে দেখতে পাবে এই বছর আইপিএলে বিরাট কোহলি অ্যাগ্রেশন শুধুমাত্র প্লেয়ারদের দেখায়নি, তিনি আম্পায়ারকেও দেখিয়েছেন। আর সেক্ষেত্রে তার মাত্র 40% ম্যাচ ফি কেটে দেওয়া হয়, তাকে কোনো কিছু সাসপেন্ড করা হয় না। হ্যাঁ, মানছি তিনি বড় প্লেয়ার, বাট এই ভেদভাবটা কেন? মানে তার জন্য একরকম, এর জন্য একরকম, এইটা একটা খারাপ লাগে। আর অ্যাগ্রেশন তো দেখাবেই, মূল কথা হচ্ছে অ্যাগ্রেশন না দেখালে খেলা জমবে না। আর অ্যাগ্রেশন যদি না দেখায়, তাহলে আইপিএলটাও জমজমাট হবে না, যেটা সত্যিকারের কথা। আগের বারে গৌতম গম্ভীর আর বিরাট কোহলির ঝগড়া নিয়ে আইপিএল
কত ট্রেন্ডে ছিল। তো অ্যাগ্রেশন প্রতিটা প্লেয়ারকে মোটিভেট করে দেয়। আর হার্ষিত রানার কথা বললে তিনি যা দুর্দান্ত লেভেলের বোলিং করেন বা তার যে অ্যাগ্রেশনটা রয়েছে সেটা পরবর্তীকালে অনেকটাই কাজে লাগবে, কারণ তিনি ইন্ডিয়ার হয়ে যদি খেলেন তো সামনে বড় বড় প্রতিপক্ষ এলে তাদেরকে সামলাতে গেলে কিছুটা অ্যাগ্রেশন লাগবে, যেটা আমরা দেখেছি টিম ইন্ডিয়ার হয়ে। হার্ষিত রানা যখন বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলেন তখন তার অ্যাগ্রেশনের কারণেই অনেকটা ম্যাচটা জিততে সাহায্য হয়েছিল ইন্ডিয়ার। তো হার্ষিত রানার মধ্যে সেই কোয়ালিটিও আছে যেটা আমরা বিরাট কোহলির মধ্যে দেখতে পাই। আমার মতে এটা বিসিসিআইয়ের একটা খুবই বড় ভুল, কারণ তিনি তেমন কোনো কিছু বেশি অ্যাগ্রেশন দেখাননি আগের ম্যাচে। তো তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।